ইতিহাস কিন্তু বলছে যে বাংলাদেশ টেস্ট প্লেইং নেশন বলুন, অ্যাসোসিয়েট নেশন বলুন, বা এরকম কানাডা আমেরিকার সাথে বলুন, প্রথম ম্যাচটা বাংলাদেশ সবসময় হেরেছে। এরকম একটা জিনিস ফেসবুকে আসলে দেখছিলাম। তো এখানে আসলে বলার কিছু নেই। আপনি ইউএসের কাছে যখন হারবেন এবং যে ধরনের ইন্টেন্ট নিয়ে আপনি ক্রিকেটটা খেলেছেন, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমাদের টপ অর্ডার ফর্মে ছিল না। টপ অর্ডার যেভাবে আরও একবার কলাপস করেছে, তানজিদ তামিমকে আমরা বলছিলাম যে তিনি নিশ্চিতভাবেই খেলবেন, হয়তো বাকি দুজনকেও খেলানো হবে, সেটা করা হয়নি। তানজিদ তামিম হয়তো বিশ্বকাপ একাদশে বিশ্বকাপের স্টার্টিং লাইন আপে নিজের জায়গাটা পোক্ত করে ফেলেছেন, এ কারণে বাকি দুজনকে আসলে সুযোগ দেওয়া হয়েছে। বাকি দুজন ফ্লপ করলেন। ক্যাপ্টেন শান্ত অফ ফর্মে আছেন। আমরা এর আগের ক্রিকেট শোগুলোতে আলোচনা করছিলাম যে যেই ৫, ৬, ৭ নাম্বার জায়গা নিয়ে আমরা সবসময় কথা বলি, ওই জায়গাটা বাংলাদেশের এখন অনেক বেশি শক্তির জায়গায় পরিণত হয়েছে। ওই জায়গা দিয়ে আরও একবার কোনো রকমে আসলে দেড়শো পার করেছিল বাংলাদেশ, বলি সেটাও আসলে ঠিকঠাক হলো না। মানে বোলিংয়ের ব্যাপারটা তো আছেই। বোলিংয়ের আগে যদি আমি ব্যাটিংটা নিয়েও একটু কথা বলি, মানে বোলিংয়ে জাস্ট একটা হিন্টস দিয়ে রাখি, শেষ 4 ওভারে 57 রান নিয়েছে ইউএসএ। মানে আমাদের বোলিং লাইন আপের এগেনস্টে যে মোস্তাফিজুর রহমান সিএসকে কাঁপিয়ে আসলেন, সেখানে একদম আইপিএল মাতিয়ে আসলেন, তিনি ইউএসএর বিপক্ষে মানে 2 ওভারে কেন 32 রান দিবেন স্লগে গিয়ে, সেটা আমার মাথায় আসে না। এবং মাতিয়ে আসছেন বললেও কম বলা হবে, কারণ সিএসকে যখন বাদ পড়ে গেছে, ঋতুরাজ গায়কোয়াড় সিএসকের ক্যাপ্টেন এই কথাটাই বলেছেন, আমরা ফিসকে মিস করেছি, আমরা পাথিরানাকে মিস করেছি, এই দুজনের নামে কিন্তু বলা হয়েছে। তার মানে তার ইম্প্যাক্টটা এতটাই ছিল। এবং এই আইপিএলে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের হয়ে কিন্তু তার অফ ফর্ম চলছিল। আইপিএলে গিয়ে ভালো করলেন, আবার এই জায়গায় এসে ইউএসএর বিপক্ষে। এখন ইউএসএ কে আমরা আসলে ছোট করে দেখবো কিনা সেটাও একটা প্রশ্ন। না, ইউএসএ কে আমরা কোনো দলকে আমরা ছোট করে দেখছি না। মানে ব্যাপার হচ্ছে কম্পারেটিভলি যখন আপনি নাম্বার 19 র্যাঙ্কড টিমের সঙ্গে খেলবেন, বিং দ্য নাম্বার 9 টিম, এবং আপনি যখন একটা টেস্ট প্লেইং নেশন, আপনার যখন বড় বড় দলের বিপক্ষে খেলে আপনার অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করা আছে, আপনি ঋদ্ধ, সেখানে আপনি ইউএসের সঙ্গে যখন খেলবেন, আপনার তো অ্যাটলিস্ট ওই রিফ্লেক্সটা থাকবে যে ভাই আমি কিন্তু এই টাইপের দল, আমি তো এই যে এরকম দল না, আমার তো শোল্ডার ডাউন করা আমি একটা টিম হয়ে গেলাম। ইউএসের সঙ্গে কেন আমরা শোল্ডার ডাউন? 4 ওভারে 57 রান, 4 ওভারে 57 মাত্র বললেন। বাংলাদেশ শেষ কবে 4 ওভারে যখন 57 রান লাগবে সেই ম্যাচটা জিততে পেরেছে এত বছরের এক্সপিরিয়েন্সের পরে। আপনি জয়ে চলে গেছেন, আমি তো মানে ইজ্জত কিভাবে বাঁচাবো সেই চিন্তা করছি। আমেরিকানদের পড়ার কথা, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের পড়ার কথা, তারা ওই সিচুয়েশনে ওই জায়গায় খেলে অভ্যস্ত না, কিন্তু তারা কি কনভিন্সিংলি জিতলো, সেটাও 3 বল হাতে রেখে। এবং আমরা আগের দিন আলোচনা করছিলাম হারমিত সিং এর কথা, সেই হারমিত সিংই আলটিমেটলি কি পয়েন্ট হয়ে গেলেন, দলের পুরো টার্নিং পয়েন্ট হয়ে গেলেন তিনি, অ্যালং উইথ কোরি অ্যান্ডারসন। বাট বাংলাদেশের প্রসঙ্গে যদি আমি চলে আসি, তাহলে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছিলাম, মুস্তাফিজের কথা বললাম, 2 ওভারে 32 দিয়েছেন। শরীফুলও সেই জায়গাটাতে 1টা ওভার করেছেন, 14 রান দিয়েছেন। ইট মিনস মোস্তাফিজ প্লাস শরীফুল 2 যোগ 1 = 3। 3 ওভার থেকে কত আশা করেন আপনি মুস্তাফিজ এবং শরীফুলের কাছ থেকে? ইউএস এর বিপক্ষে 30, খারাপ করলো 30, 35, 36, 46 রান। ওই জায়গায় তো ম্যাচটা বেরিয়ে গেছে, ওই জায়গায় ম্যাচ বেরিয়ে গেছে। আর তাদের আগে প্রথম যেই ডুবানটা ডুবিয়েছেন আর কি, যেই বাংলাদেশের যে হতশ্রী অবস্থাটা হয়েছে শান্ত লিটনদের ব্যাটিংয়ে, লিটনের অফ ফর্ম 15 বল থেকে 14 রান, তার চাইতো দৃষ্টিকটু নাজমুল হোসেন শান্তর 11 বল থেকে 3 রান। এটা মানার মতো না। সাকিব আল হাসানও 12 বল থেকে 6 রান করলেন। কিন্তু টপ অর্ডার শুরুতে যে আমার স্টার্টটা পাওয়া, ক্যাপ্টেন বিং দ্য ক্যাপ্টেন, এই যে টানা একটা অফ ফর্মে থাকা, যে জিম্বাবুয়ে সিরিজের বিপক্ষেও শেষ ম্যাচের আগ পর্যন্ত তিনি 90 স্ট্রাইক রেটে ছিলেন, 4 ম্যাচে 45, লাস্ট ম্যাচের কারণে 103 স্ট্রাইক রেটে গেলেন। এই ম্যাচে 27 স্ট্রাইক রেট, মানে 11 বল থেকে 3। ইউ আর ফেসিং ইউএস, ইউ আর নট ফেসিং সাউথ আফ্রিকা অর অস্ট্রেলিয়া অর ইংল্যান্ড। হয়তো আপনি ভিন্ন একটা কন্ডিশনে খেলছেন, কিছুটা জাজমেন্টের ব্যাপার থাকে যে পিচটা কেমন, কন্ডিশন কেমন, তবে 11 বলে আপনি নিশ্চিতভাবে 3 রান করতে পারেন। এত জাজমেন্ট সব কি আমাদেরই লাগে? এই ভিন্ন কন্ডিশনে গিয়ে বিপদ কি সব আমাদের ঘাড়েই আসে? আর কোনো দলের বিপক্ষে তো আমি এরকম নাকানি চুবানি দেখি না। মানে ইন্টেন্ট নিয়ে আপনাকে কথা বলতে হবে। লিটন দাসের সাথে শান্ত দুজনেরই যেই ধরনের ইন্টেন্ট ছিল, দুজনই যে অফ ফর্মে আছেন, সেটা কিন্তু তাদের খেলার ধরন দেখে আসলে বোঝা যাচ্ছে। অ্যাবসলিউটলি। এবং তবে এর মধ্যে দুজনকে ধন্যবাদ না জানালেন না। একজন হচ্ছেন তাওহিদ হৃদয়, যিনি তার 50টা করলেন, মানে দলের মানটা বাঁচিয়েছেন। আই ডাউট যে বাংলাদেশের স্কোরটা আসলে কোথায় থাকতো।
তার 47 বল থেকে 58টা রান বাংলাদেশের রানটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে গেছে, অ্যালং উইথ মাহমুদুল্লাহ রিয়াদ। সেখান থেকে 22 বল থেকে 31টা রান তার ব্যাট থেকে আসছে। সো এই দুজনেই কিন্তু আমরা বলছিলাম যে তারা তাদের ফর্মটা কিন্তু ঠিকই ক্যারি করেছেন, জিম্বাবুয়ে সিরিজেও তারা তাদের কাজটা করেছেন। সো তারা করতে পারলে বাকিরা কেন পারছে না? তাদের ওয়েদার কন্ডিশনের সমস্যা হয় না, তাদের অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয় না, সব সমস্যা টপ অর্ডারের 3 জনের, স্পেশালি শান্ত আর লিটনের। এবং লিটনের কথা আপনি যেটা বলছেন, আর আমরা মানে বিভিন্ন জায়গায় দেখি শুনি বা সমালোচনা হয় যে ছোট দলের বিপক্ষে লিটন ভালো খেলেন, এখন তো জিম্বাবুয়ে বা যুক্তরাষ্ট্রের সাথেও পারছেন না। এইটা একটা খুবই মানে কি বলবো, মানে আজকে আমাদের কমেন্ট সেকশনটাই রাগ, ক্ষোভ, খারাপ লাগা সব কিছুতে ভরপুর আছে। সেখানে যখন যাব তখন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে বাংলাদেশের এই জায়গা থেকে উত্তরণ হতে হবে এবং খুব ভালো মতো। এবং লিটন শান্তর জন্য যদি মানে সাইকোলজিক্যাল অথবা কোনো সাইকিয়াট্রিস্টের দরকার হয় বা কোনো কাউন্সেলিংয়ের দরকার হয়, আমার কাছে মনে হয় সেটা করা উচিত। অথবা তাদের যদি মনে হয় যে এই মুহূর্তে আমার আসলে টি-20 ক্রিকেট থেকে আমরা 6 মাসের জন্য বাইরে থাকতে চাই, তারা স্বেচ্ছায়ও সেটা করতে পারেন। বাট নিজের অ্যাসেসমেন্টটা নিজের কাছে থাকা উচিত। হোয়াট শুড উই ডু? হতেই পারে একটা, আপনি যখন 11 বলে 3 রান করার যে নজির সেটা আপনি দেখাচ্ছেন ইউএস এর বিপক্ষে, সেই নজিরটাও কিন্তু আপনি দেখাতে পারেন। আপনি বলতেই পারেন যে আমরা রেডি। এর আগের দিনই কথা বলছিলাম, আমাদের এক সহকর্মী 21 বলে 5 রান করেছেন পাড়ার ক্রিকেটে, সেটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। আমার ওই স্কোর কার্ডটা দেখে ওইটাই মনে পড়ছে। আমাদের সহকর্মী সেখানে গেলেও 11 বলে 3ই করতেন, যাকে নিয়ে এনিওয়ে আমরা যদি সেখান থেকে বাংলাদেশের জন্য আপাতত একটা শুভকামনা জানিয়ে রাখছি। হ্যালো বাংলাদেশ, প্লিজ এখান থেকে বেরিয়ে আসেন। ইউএস এর সমর্থকরা তারা অনেক আশা করে অনেক কিছু তারা অ্যারেঞ্জমেন্ট করছেন, অনেক খবরাখবর পাচ্ছি। সেই যারা আসলে মানে প্রবাসী বাঙালি বন্ধু আছেন যারা ইউএসএতে থাকেন, বাংলাদেশকে বরণ করার জন্য, বাংলাদেশের উৎসব দেখার জন্য, বাংলাদেশের জয় দেখার জন্য, বাংলাদেশের জন্য তার একটা গ্র্যান্ড রিসেপশন, সব কিছুর দিক থেকে তারা প্রিপেয়ার্ড হচ্ছেন। সো প্লিজ ডোন্ট মেক দেম আপসেট। এই অনুরোধটাই সম্ভবত আমরা করতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.